1920-তে আওয়ামী লীগ যখন ইলেকশনে পার্টিসিপেট করছিল তখন তারা ইলেকশন ম্যানিফেস্টো ডিক্লেয়ার করে। ইভেন ওই সময়ও বঙ্গবন্ধু তার ইলেকশন ম্যানিফেস্টোতে বলেছিলেন, এবং যেটা 28 অক্টোবর 1970 সালে রেডিও পাকিস্তান ব্রডকাস্ট হয়েছিল, উনি বলেছিলেন, "We believe it is imperative for us to avoid involvement in global power conflicts and we must therefore pursue a truly independent non-aligned foreign policy." বঙ্গবন্ধুর এই যে ভিশনারি এই যে স্টেটমেন্ট বা তার যে চিন্তা, হোয়াটস ইউর ইভ্যালুয়েশন অ্যাবাউট দিস পার্টিকুলার ভিশনারি স্টেটমেন্ট? ধন্যবাদ বাংলা ট্রিবিউনকে, ধন্যবাদ যে আপনারা একটা খুব ইউনিক ব্যতিক্রমী একটা আয়োজন করেছেন, যে আওয়ামী লীগের মতো রাজনৈতিক একটি দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে যেটা জাস্ট আওয়ামী লীগের জন্যই প্রযোজ্য, সেটি হলো যে ধারাবাহিকভাবে 75 বছরের পররাষ্ট্র নীতি নিয়ে একটা আলোচনা। আমি জানি না একজন অপেক্ষাকৃত তরুণ, যদিও বয়সের তরুণ নই আমি, যে আপনাদের শ্রোতাদেরকে বা পাঠকদেরকে কতটা আমরা তাদের ডিমান্ড ফুলফিল করতে পারবো, বাট লেটস ট্রাই। আপনি যেটা বলেছেন, আমি এটা নিয়ে অনেক সময় অনেক ভেবেছি 10 বছর পররাষ্ট্র মন্ত্রণালয়ে কাজ করতে গিয়ে, যে এটা বঙ্গবন্ধু কোথা থেকে পেলেন, এটার বীজ বপন হলো কোথা থেকে। কারণ হলো যে এত লাউডলি একদম বন্ধুর কাছে গিয়েও বলছি যে আমি নিরপেক্ষ থাকব, এটা সহজ না এক্সারসাইজ করা। বঙ্গবন্ধুর আপব্রিঙ্গিং, 20 সালে জন্ম হয়ে 22 বছর অসুস্থতাজনিত কারণে তাকে দীর্ঘ স্কুল জীবন পার করে, তো একটু দেরিতে তার জীবন শুরু হয়েছিল এভাবে যদি বলি, অ্যাক্টিভ ওয়ার্কিং লাইফ। এবং 42-র পরে তিনি যখন কলকাতায় গেলেন, ওই সময়ের থেকে শুরু করে 75-এর 15ই আগস্টের আগে মহান মুক্তিযুদ্ধ, 71 বা 70 সাল আগরতলা ষড়যন্ত্র মামলা পর্যন্ত, এই সময়ের মধ্যে মাত্র এই অল্প কয়েক বছরের মধ্যে তার 27 বছরের মধ্যে ওনাকে প্রায় 13 বছর জেলখানে থাকতে হয়েছে। উনি কিন্তু পৃথিবীর সাথে যোগাযোগের সময় আমাদের চেয়ে অর্ধেকেরও কম পেয়েছেন। দল গঠন করতে হয়েছে, আওয়ামী লীগ গঠিত হবার পরে জয়েন্ট সেক্রেটারি, তারপর দায়িত্ব নিতে হয়েছে, দলকে পুনর্গঠন, আমরা ওই ইতিহাসটুকু তো জানি। কিন্তু আন্তর্জাতিক অঙ্গনে কি ঘটছে, ওই এরাটা ছিল কিন্তু একটা কোল্ড ওয়ারের এরা। এবং 1947-এ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে জাতিসংঘ গঠিত হওয়ার পরে কোল্ড ওয়ার এরা শুরু হলো। কিন্তু সেই সময়ে আমি যেটা আমার সীমিত গবেষণা থেকে, যে বান্দুং কনফারেন্স হয়েছিল 1955 সালে, প্রায় সপ্তাহব্যাপী, এবং সেটাই পরবর্তীতে জোট নিরপেক্ষ বা ন্যামে রূপান্তরিত হয়, বা ধারণা করা হয় ন্যাম ওই 75-এ, যেখানে ভারত, রাশিয়া, ইন্দোনেশিয়া একটা লিড রোল প্লে করেছিল, ইজিপ্ট তো বটেই, 4টি কান্ট্রি মূলত। এবং তখন বর্তমান চীন কিন্তু জাতিসংঘের সদস্যপদ পায়নি, এবং পৃথিবীর সকল রাষ্ট্র চীনকে রিকগনাইজ করেনি। এটা রাষ্ট্রের নতুনভাবে আবির্ভূত হওয়ার পরে বা স্বাধীনতা প্রাপ্তির পরে একটা আন্তর্জাতিক রিকগনিশন, ইউএন ইজ দ্য লাস্ট স্টেপ ধরে নেওয়া হয়। আবার অনেক ক্ষেত্রে, যেমন প্যালেস্টাইন ইউএনের মেম্বারশিপ পেয়েছে, 194তম সদস্য, কিন্তু সকল রাষ্ট্র তাকে স্বীকৃতি দেয়নি। কিন্তু প্যালেস্টাইন ইজ অ্যান এক্সেপশন। সকল রাষ্ট্রের ক্ষেত্রে বর্তমানে কসোভো যে জায়গায় আছে, ধরেন 114টি রিকগনিশন বা 15টি রিকগনিশন পেয়েছে, জাতিসংঘটা পায়নি, আরও 70-80টি দেশে পায়নি। তো চীনও কিন্তু তখন ওই রকম একটা স্টেজে ছিল, কিন্তু চীনকেও সেখানে আমন্ত্রণ জানানো হয়েছিল, এবং সেখানেই প্রথম উচ্চারিত হয় এই নিরপেক্ষতার শব্দটি। বঙ্গবন্ধু তরুণ বয়সে, মাত্র 32 বছর বয়সে আমার হিসেবে মন্ত্রী হয়েছিলেন, এবং সেই সময়টাতে তিনি খুবই গুরুত্বপূর্ণ দুটো আন্তর্জাতিক সম্মেলনে যোগদান করেছিলেন। তার মধ্যে একটি ছিল চায়নাতে, আমরা সেটা জানি, ওয়ার্ল্ড পিস কাউন্সিলের, বিশ্ব শান্তি পরিষদের একটি সভা, যেখানে পরবর্তীতে যারা বা যে পরিবার থেকে এই অঞ্চলের রাজনীতিতে খুব বড় ভূমিকা পালন করেছেন, পাকিস্তানের রাষ্ট্রপতিও হয়েছিলেন, সেই তার পিতা সেখানে গিয়েছিলেন বঙ্গবন্ধুর সাথে। বাংলাদেশের ফার্স্ট ফিমেল ব্যারিস্টার, যার কন্যা আমাদের পররাষ্ট্র দপ্তরের একজন প্রথম সিনিয়র সচিব হয়ে রিটায়ার করেছেন, এনওয়াইসিতে আছেন। তো ওনারা ওই তরুণ বঙ্গবন্ধু সেখানে গিয়ে মাও সেতুং, চৌ এন-লাই, তাদের সাথে ওঠা বসা করেছেন। আমরা ছবিগুলি পরবর্তীতে পেয়েছি চীন সফর থেকে। পরবর্তীতে যদিও 71-এ চীনের ভূমিকাটা সম্পূর্ণ ভিন্ন, সেটা সুযোগ আসলে পরে আলাপ করব। সেটা তাকে একটা এক্সপোজার দিয়েছে তরুণ বঙ্গবন্ধুকে, এবং পরবর্তীতে ফর্মাল ডিপ্লোমেসি শিখতে মানুষ যে জায়গায় যাওয়ার স্বপ্ন দেখে, ফ্লেচারে মার্কিন যুক্তরাষ্ট্রে তিনি গিয়েছিলেন। মার্কিন যুক্তরাষ্ট্রের যে একটা তরুণদের
একটা ওরিয়েন্টেশনের মতো যে প্রোগ্রাম আছে যেটা কন্টিনিউ করেছিল আপ আনটিল রিসেন্টলিও, এবং একটু হাম্বলি বলে রাখি যে আমি সংসদ সদস্য হওয়ার পর আমাকে আমন্ত্রণ জানানো হয়েছিল, কিন্তু 1 মাস আরেকজনের বাসায় থাকতে হবে আর ততক্ষণে সংসদ সদস্য হয়ে গেছি। এটা আমাকে ঠিক বিফিটিংও মনে হয়নি খুব একটা, কারণ আমার একটা প্যারালাল তখন বিজনেস ছিল, আমি গিয়েছি। তো যাই হোক, তো বঙ্গবন্ধু ওই বয়সে ফ্লেচারে, আপনি যদি ছবিটা দেখেন ফ্লেচারে একজন তরুণ বঙ্গবন্ধু, এবং সম্ভবত সেটি ছিল একই সময়ে মোটামুটি 56 সালে বা এরকম হবে। সো হ্যান্ডসাম, ব্রিলিয়ান্টলি হ্যান্ডসাম, ওয়েল ড্রেসড, ভেরি স্মার্ট বঙ্গবন্ধু। দাঁড়িয়ে কথা বলছেন, সোফায় বসে কথা বলছেন, ওনার সব সিদ্ধ যেভাবে বসেন, পায়ের উপর পা তুলে বসে আছে ওখানে 4-5 জন, এবং দেখেই বোঝা যাচ্ছে ওনারা ফ্যাকাল্টি মেম্বার, মানে ওনারা হলেন ডিপ্লোমেসির শিক্ষক। তারা তরুণ বঙ্গবন্ধুকে ঘিরে ধরে তার কথাই শুনছেন। মানে এই মানুষটি পৃথিবীর যেখানেই গেছেন তিনি কেন্দ্রীয় চরিত্র হয়ে গেছেন। দেশে তো ছিলেনই পাকিস্তান আমল থেকে শুরু করে একদিন পর্যন্ত, কিন্তু ফ্লেচারে গিয়েও ডিপ্লোমেসিটাকে যে অবশ্যই কূটনীতির যে রীতি নীতি থিওরি যাই বলি না কেন যা আছে সেটা ইনফ্লুয়েন্স থাকতেই হয়। এটা পলিটিক্যাল গভর্নমেন্টকেও ডিপ্লোম্যাটদের উপরে নির্ভর করতে হয়। সেখানে বঙ্গবন্ধুর সেই বান্দুং কনফারেন্স থেকে জেলের, আমি একটু খোঁজার চেষ্টা করেছি, পাইনি সুনির্দিষ্টভাবে এপ্রিলের ওই সপ্তাহটা উনি জেলখানায় ছিলেন কিনা। জেলখানায় থাকতে উনি পড়ালেখা করতেন, লিখতেন। আমরা বঙ্গবন্ধু কন্যার কাছ থেকে শুনেছি তার স্ত্রী খাতা দিয়েছেন, উনি লিখেছেন মেমোয়ার, কিন্তু উনি অবজার্ভ করার সুযোগ পেয়েছেন। তারপরে চীনের সেই সফর, ওয়ার্ল্ড পিস কাউন্সিলের, এটাতে আমি ফিরে আসবো পরবর্তীতে, তার কন্যাও এটা ধারাবাহিকতা ধরে রেখেছেন, এবং এই যে ফ্লেচারের সফর, এবং এই কারণেই 1970-এর নির্বাচন ছিল পাকিস্তানের প্রথম সাধারণ নির্বাচন, পাকিস্তানের প্রথম নির্বাচন। সেই নির্বাচনে আওয়ামী লীগ বঙ্গবন্ধুর নেতৃত্বে অংশগ্রহণ করছে। সেই নির্বাচনে একটা ইশতেহার দিতে হবে, তার মানে পাকিস্তানের সকল রাজনৈতিক দল, আওয়ামী লীগের জন্য তো বটে, প্রথম একটা নির্বাচন ইশতেহার। তো প্রথম যে কাজই আমি করি জীবনে, আমরা বুঝতে পারি যে প্রথম কাজটিতেই আমাদের কিন্তু কিছু কনফিউশন থাকে, কিছু ভুল থাকে। কিন্তু আমি যতদূর জানি প্রায় 22টি মূল দফা ছিল। বঙ্গবন্ধু প্রায় 30 মিনিটের, আপনি একটু আগে বলছিলেন অনুষ্ঠান শুরু আগে, এটা এখন ইউটিউবে অ্যাভেলেবল, দর্শকরা দেখে নিতে পারেন, দয়া করে আপনি ইউটিউবের লিঙ্কটা দিতে পারেন, বলতে পারেন। বঙ্গবন্ধু 30 মিনিটের বক্তৃতায় সেখানে পরিষ্কারভাবে উচ্চারণ করেছেন। অনেকে আমরা মনে করি স্বাধীনতার পরে ক্ল্যারিজেস হয়ে, লন্ডন হয়ে, দিল্লি হয়ে বাংলাদেশে ফিরে আসার পরে রবার্ট ফ্রস্টের সাথে বৈঠক ইন্টারভিউতে উনি বলেছেন যে নন অ্যালাইন হবে, নিরপেক্ষ হবে, কিন্তু না, এটা কিন্তু নির্বাচনের আগে 1970-এর আগে পরিষ্কারভাবে করা। তো এই যে শান্তি এবং কোনো সংঘাতে না গিয়ে সকলকে, এবং শত্রুর সাথেও প্রয়োজনে একটা ডিস্টেন্স মেনটেন করে সম্পর্ক ন্যূনতম রেখে সেটাকে আর খারাপ হতে না দেওয়া, এগুলি যে একটা জাতি গঠনে যে পরিমাণ শান্তি দরকার, প্রগতিতে যেতে হলে শান্তিতে থাকতে হবে, এবং একটা আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক বা স্বাভাবিকের কাছাকাছি রাখতে হবে। দ্য মোমেন্ট ইউ এন্টার ইনটু এ কনফ্লিক্ট সিচুয়েশন, তখন কিন্তু আপনি আপনার ঘর গোছাতেই বেশি ব্যস্ত হয়ে যাবেন ঘরের বাইরের মানুষগুলিকে নিয়ে চিন্তা বা তাদের নিয়ে কাজ করার চেয়ে। তো এই সার্বিক জিনিসগুলি, এবং বাংলাদেশ বা বাঙালি যে শত শত বছরের নিপীড়ন নিষ্পেষিত হয়ে 71-এর মুক্তিযুদ্ধে যেটা বয়েল ডাউন করলো, যেটা উস্কে দেওয়া হলো 52-তে, তারপরের 52 থেকে 71 খুব বেশি সময় নয় জাতীয় জীবনের। বাংলা ভাষার বয়স যদি 1000 বছর না হলে 800-900 বছর হয়েছে। বাঙালিরা কখনোই এমন কোনো নেতা পায়নি যাকে তারা সেই সমাজের প্রধান বানাবে। আমরা সকল কখনো মোগলকে দিয়ে, কখনো পর্তুগিজ, ব্রিটিশ তো আমরা জানি, পাকিস্তান এটা জানি। তো বঙ্গবন্ধুই একমাত্র নেতা যার মাধ্যমে মানুষ আলো দেখেছিল টানেলের অন্ধকারের শেষে, এবং বঙ্গবন্ধু খুব সাকসেসফুলি ডেলিভার করেছিলেন 1970-এর নির্বাচনে। এবং এই ডেলিভারি বা এই 22 দফা ইলেকশন ম্যানিফেস্টে পিপুল স্পোক, যেটা বলি, পিপুল ভোটেড ফর বঙ্গবন্ধু অ্যান্ড আওয়ামী লীগ, কিন্তু তৎকালীন পাকিস্তানি জান্তারা সেটাকে রিকগনাইজ করেনি, সেটা তো আমরা জানি পরবর্তী ইতিহাস। আপনি যেভাবে বললেন যে খুব সুন্দরভাবে যে বঙ্গবন্ধু যেভাবে তার ফরেন পলিসি দিয়েছে, তার যে শেপ আপ, তার যে থট প্রসেসটা যেভাবে তৈরি হয়েছে, ইন্টারন্যাশনাল এক্সপোজার, এবং যেভাবে উনি শিখেছেন, এখানে আমি শুধু আরেকটা একটু বলতে চাই। ওই একই স্টেটমেন্টে উনি বলছেন, উই বিলিভ ইন পিসফুল কোএক্সিস্টেন্স উইথ অল স্টেট, ইন পার্টিকুলার আওয়ার নেইবার্স। উই বিলিভ দ্যাট normalization of our relations with our neighbors will be the best interest for our people. We therefore attach the highest importance to the settlement of our outstanding dispute. এখানে আমি জাস্ট যদি কতগুলো পয়েন্ট আউট করি, পিসফুল কোএক্সিস্টেন্স,
তারপরে উনি বলছেন যে নেইবারহুডের সাথে সম্পর্ক ভালো রাখা, এবং আর একটা জিনিস এটা বলছেন যে পিসফুল সেটেলমেন্ট অফ আর আউটস্ট্যান্ডিং ডিসপিউট। ধারাবাহিকভাবে আমরা আওয়ামী লীগের যে নেচার, ওয়ে অফ অপারেশনস, ওয়ে অফ ডেলিভারিং, আপনার কি অ্যাসেসমেন্ট যে আমরা কি এই তিনটা জিনিস, যে পিসফুল কোএক্সিস্টেন্স, আর ডিসপিউট সেটেলমেন্টের যে পদ্ধতিটা, যে পিসফুল ডিসপিউট সেটেলমেন্ট এবং নর্মালাইজেশন অফ আওয়ার রিলেশনশিপ উইথ নেইবার, এই তিনটা জিনিসটাকে আমরা পরবর্তীতে ফরেন রিলেশনসে কীভাবে দেখি, বা আওয়ামী লীগের ধারাবাহিক আমি মনে করি এই 96-2001 বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে তার কন্যার নেতৃত্বে আওয়ামী লীগ রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছিল জনগণের ভোটে, এবং গত 16 বছরে পড়েছি, 16 বছরের ধারাবাহিকতা। এই 21 বছরে এখনও পর্যন্ত কোয়াইট সাকসেসফুলি আমরা এটা মেনটেন করছি, এবং এটার জন্য বঙ্গবন্ধুর সাথে কাজ করা যে মানুষগুলি 90-এর দশকে ছিলেন, 96 নির্বাচন হওয়ার পরে 5 বছর রাষ্ট্র পরিচালনায় সেই নেতৃবৃন্দের অনেকেই ছিলেন, পরবর্তীতে 2008-9 সরকারের সময়ও ছিলেন, পরবর্তীতেও ছিলেন, সেই সংখ্যাটি অনেকটাই কমে গেছে। কিন্তু দ্য টর্চ বেয়ারার, দ্য লিগেসি, দ্য ব্লাড লাইন, আমাদের প্রাণপ্রিয় শেখ হাসিনা রয়েছেন, তার মাধ্যমেই এগুলি ডিসেমিনেট হচ্ছে, এবং আমরা সাকসেসফুলি করতে পেরেছি। একেবারে সব কিছু বাদ দিয়ে স্কিপ করে একেবারে রিসেন্ট ইস্যুটাতে আসি। মায়ানমার প্রশ্নে আপনি যদি দেখেন, গত 1.5-2 বছর ধরে যে প্রভোকেশন অ্যান্ড ইনস্টিগেশন, এটাকে ডোমেস্টিক অডিয়েন্সকে আমাদেরকে স্যাটিসফাই করতে হয়েছে। কেন আমরা রিটেলিয়েট করছি না, আমরা কেন কামানের গোলা নিক্ষেপ করছি না এই ধরনের একটা পরিস্থিতিতে? কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এখন দেখেন, যারা ওই গোলাগুলি নিক্ষেপ করেছে তারাই পালিয়ে বাংলাদেশে এসে জীবন বাঁচাচ্ছে, এবং বাংলাদেশের সরকারের সাথে দেন দরবার করে তারা তাদের সেই অপরাধী সদস্যদেরকে, সরকারি বিভিন্ন বাহিনীর সদস্যদেরকে ফিরিয়ে নিয়ে যাচ্ছে, বাংলাদেশের সাথে সহযোগিতা করছে। নাও এটা তো ফ্যাক্ট, এটা তো চাইলেই আগামীকালকে মিয়ানমার এটার আর কোনো আলাদা কোনো ন্যারেটিভ দিতে পারবে না, তারা আটকে গেল পুরো জিনিসটাতে। তো তার মানে এটা একেবারেই রিসেন্ট এক্সাম্পলটা এই কারণেই দিলাম। ইন বিটুইন আমরা এটা প্র্যাকটিস করে এসেছি বলে জাতীয় জীবনে আমরা এতদূর আসতে পেরেছি। ইটস অলওয়েজ, অনেকের কাছে মনে হতে পারে যে না, শক্তির পরিচয় দিলাম, একটা হত্যার বদলে আরেকটা হত্যা, এবং অনেক ক্ষেত্রে এটা জাস্টিফাইড এবং একটা ন্যাচারাল রিয়াকশনও। কিন্তু কনসিকুয়েন্সেসটা যদি আমরা চিন্তা করতে না পারি, আমাদের আজকে থেকে 15 বছর আগে দারিদ্র্যের হার ছিল প্রায় 50%, সেটা নামিয়ে আনা হয়েছে 20-এর নিচে। মাঝে করোনা, বর্তমান বা ইন রিসেন্ট গত 2 বছরে ইউরোপের এই যুদ্ধ পরিস্থিতি আমাদের অগ্রযাত্রাতে কিছুটা হলেও আঁচড় কেটেছে। তো তার মানে কি, মানে ইন্টারন্যাশনাল ইস্যুস বা কনফ্লিক্ট আমাদেরকে ইম্প্যাক্ট করে ফেলছে। আর আমরা যদি কনফ্লিক্ট ইনভলভ হয়ে যাই, তাহলে এটা কত বড় ইম্প্যাক্ট হবে তাহলে ধারণাই করতে পারছি আমরা। তো এই লজিকটা খুব সিম্পল। আর এর মাঝে তো অবশ্যই নেবারিং কান্ট্রি হিসাবে ধরেন পাকিস্তানের সাথে রিলেশনশিপটা যদি ধরি, বঙ্গবন্ধু তো হাতে ধরেই শিখিয়ে দিয়ে গেছেন আমাদেরকে যে 74-এ লাহোরে উনি বলেছিলেন তিনি যাবেন না, এবং পরবর্তীতে সেই ওআইসি সামিটে ইজিপ্ট, আমি ভেরি ফর্চুনেট যে সেই কর্মকর্তা পরবর্তীতে তিনি আরব লীগের প্রেসিডেন্ট হয়েছিলেন। তিনি আমাকে স্মরণ করে বলেছিলেন যে তখন আনোয়ার সাদাতের দপ্তরে তিনি কাজ করতেন, পররাষ্ট্র দপ্তরে, এবং বঙ্গবন্ধুকে রাজি করানোর জন্য ইজিপ্ট এবং কুয়েতের আমির তারা বৈঠক করে অ্যাসাইন করেন, এবং কুয়েত একটি আলাদা বিমান পাঠায় বঙ্গবন্ধুকে নিয়ে যাওয়ার জন্য। এবং বঙ্গবন্ধু কিন্তু ওই মোমেন্টটাকেও, সিজিং দ্য মোমেন্ট ইংরেজিতে একটা কথা আছে, যে ওই মুহূর্তটাকেই ব্যবহার করতে হবে। বঙ্গবন্ধু বলেছিলেন আমি যেতে পারি এই শর্তে, 2টো শর্তের কথা আমরা জানি, যে বাংলাদেশে রিকগনাইজ করা এবং আমাকে যথাযথ রাষ্ট্রকে সম্মান, মানে রাষ্ট্রপতি হিসেবে ওনাকে সম্মান জানানো, বাংলাদেশের সম্মান জানানো। তো রিকগনাইজ করেনি যে পাকিস্তান, সে তার 48 ঘন্টা পরেই বাংলাদেশের জাতীয় সঙ্গীত বাজাচ্ছে বঙ্গবন্ধুকে রিসিভ করার জন্য। এটাই তো ওই সিজিং দ্য মোমেন্টের ফল। এবং এই যে কো এক্সিস্টেন্স, পিসফুল, হ্যাঁ তাদের সাথে আমাদের এখনও ডিসপিউট আছে, অনেক বিষয় আছে, কিন্তু দ্যাট শুডন্ট স্টপ আস ফ্রম
অ্যাটলিস্ট মানুষের জীবনযাত্রা একই সাথে তারা পরিবার গড়ে তুলেছে, ব্যবসা গড়ে তুলেছিল, তাদের ক্ষতিটা যেন না হয়। উই হ্যাভ দ্যাট মিনিমাম লেভেল অফ রিলেশনশিপ। আমাদের দূতাবাসগুলি কাজ করছে, ব্যবসা স্বাভাবিক আছে, আমদানি রপ্তানি আছে, তারা এসে বাংলাদেশে কাজ করছে। বাংলাদেশিরা প্রয়োজনের সংখ্যা খুবই কমই যায় হয়তো, বাট নিশ্চয়ই যাচ্ছেন কেউ না কেউ। তো এটা আরেকটা উদাহরণ। এরকম উদাহরণ আরও টানা যায়। ভারত বন্ধুরাষ্ট্র, রক্তের মিল বন্ধন যেখানে হয়েছে 1971-এ, তাদের প্রায় 12,000 সেনাবাহিনী সদস্যবৃন্দ নিহত হয়েছেন, আমাদের 30 লক্ষ শহীদ মুক্তিযোদ্ধাদের রক্ত এক জায়গায় যেখানে বিলীন, সেখানেও আমাদের বর্ডারে, আমাদের পানি নিয়ে, আমাদের অন্যান্য ইস্যুতে আমাদের এখনও কাজ করার অনেক ক্ষেত্র বাকি রয়েছে। কিন্তু আমরা কখনো এমন কিছু করিনি। এমনকি সবচেয়ে যেটা নিয়ে হতে পারত খুব কাছাকাছি, একটু সময়টা যেহেতু পার হয়ে গেছে 2010 এবং 12 সালে, এখন একটু অ্যানালাইসিস করাই যায় 12 বছর পরে, সেটা হলো সমুদ্রসীমা নির্ধারণে বঙ্গবন্ধু কন্যারই নির্দেশে তারই পররাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু আমরা ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ফর ল অফ দ্য সিজ, যেটা একেবারে নতুন অর্গানাইজেশন ছিল রিলেটিভলি, এবং সেখানেও ইন্টারেস্টিং এগেইন প্র্যাগমেটিজম। বঙ্গবন্ধুর সেই সময়ের মাত্র 26শে মার্চ তো না, সেক্ষেত্রে 16 ডিসেম্বরের পর থেকে বা 10ই জানুয়ারির পর থেকে এই হিসাবটি করতে হবে। বঙ্গবন্ধু ফেরার পরে 10ই জানুয়ারি 72 থেকে 14ই আগস্টের মধ্যরাত পর্যন্ত যতটুকু সময় তিনি পেয়েছিলেন, সেই সময়ে তিনি আন্তর্জাতিক মানে বাংলাদেশের সমুদ্র আইন করে গিয়েছিলেন, যখন আন্তর্জাতিক সমুদ্র আইনেরই খোঁজখবর ছিল না। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে দিস ইজ অ্যামেজিং। এটা আমি জানি না কেউ জীবিত আছেন কিনা, কেউ এটা নিয়ে বঙ্গবন্ধু তখন কি বলেছিলেন এবং আরও ভেতরের কথাগুলি বলতে পারবেন। দু একজন তার সহকর্মী আছেন, কিন্তু তারা সেই পরিস্থিতিতে নেই এখন আর হয়তো, কিন্তু আমরা মিস করব। কিন্তু এই ইভেন্টগুলি আমাদেরকে গবেষণা করতে হবে। এই ইভেন্টগুলিতে ইন্সপিরেশন আওয়ামী লীগ নিয়েছে, এই ইন্সপিরেশনটাকে আরও ডিসেমিনেট করতে হবে, এবং এগুলি নিয়ে কিন্তু আমরা যতটুকু করি বা না করি, এগুলি যাদেরকে ম্যাটার করে, আন্তর্জাতিক সমুদ্রসীমা নিয়ে পৃথিবীতে অনেকগুলি মামলা এখন ইটলসে আছে, কিন্তু বোথ কান্ট্রি কনসেন্ট না দেওয়াতে এই মামলাগুলি ইটলস মুভ করতে পারছে না। যুদ্ধ অবস্থা তৈরি হচ্ছে আমাদের একটু নট ফার অ্যাওয়ে নেবারহুডেও সেটা আছে। মানে এদেরও অনেক কিছু দেখার আছে, শেখার আছে। আমাদের ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্টের ইমপ্লিমেন্টেশনটা থেকে, যেটা এখন আই এম শিওর বঙ্গবন্ধু যে ফ্লেচারে গিয়েছিলেন তরুণ বয়সে, সেখানেও এগুলো নিয়ে এখন পড়ালেখা হয়, গবেষণা হয়, অন্যান্য জায়গাতে তো হয়। আমি জাস্ট টেম্পটেড একটা জিনিস জানার জন্য, বাংলাদেশের যে ফরেন পলিসি, অনেকে বলে যে বাংলাদেশ একটা ছোট দেশ, অনেক কিছু, কিন্তু বাংলাদেশের ফরেন পলিসিতে কন্ট্রিবিউশন টু দ্য ইন্টারন্যাশনাল অর্ডার, বিল্ডিং ইন্টারন্যাশনাল অর্ডার এবং পিস। যেমন আমি একটা এক্সাম্পল যেতেই পারি, আপনি যে রেফারেন্সটা দিলেন যে ক্লজের যে মেরিটাইম বাউন্ডারি ডিসপিউট সেটেলমেন্ট, এটা কিন্তু ইন্টারন্যাশনালি অনেক জায়গায় রেফার করা হয় যে বাংলাদেশ, ইন্ডিয়া, মিয়ানমার, বাংলাদেশের ইনিশিয়েটিভে সেখানে কিন্তু বাংলাদেশ পিসফুলি সেটেল করেছে। আমি যদি দেখি রোম স্ট্যাটুট 1998, যেটার আন্ডারে আইসিসি হলো, তো সেখানেও তার যে স্ট্যাটুটটা, সেখানকার অনেকগুলো ধারা 1974 যে আইসিটি অ্যাক্ট, ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালের যে অ্যাক্ট, সেখানকার হুবহু, আমাকে মিজান স্যার একদম ক্যাটাগরিক্যালি বলেছেন যে 1974 আইসিটি অ্যাক্ট যেটা বঙ্গবন্ধু করেছিলেন, সেখান থেকে হুবহু কপি পেস্ট করা হচ্ছে গিয়ে। তো আমাদের এই কন্ট্রিবিউশনটা, আমাদের যে ফরেন পলিসি, এই যে প্র্যাগম্যাটিজম বা ওই সময় থেকে যেটা বঙ্গবন্ধু যেটা চিন্তা করেছিলেন 1974-এ, সেটা আমরা দেখি রোম স্ট্যাটুটে, এবং 2009-এর যে ধারাবাহিকতা, শেখ হাসিনা যেভাবে এই ফরেন পলিসিটা পারসু করছেন, সেটার যে আমরা রেজাল্টটা দেখি, বা ইভেন রোহিঙ্গা কেস বা কালচার অফ পিস, এই যে ধারাবাহিকতাগুলো বা আওয়ার কন্ট্রিবিউশন টু দ্য ইন্টারন্যাশনাল সিস্টেম, এই বিষয়টাকে আপনি কীভাবে দেখেন? আওয়ামী লীগ কীভাবে এটাকে মূল্যায়ন করে? প্রথম কথা যে বাংলাদেশ ছোট কান্ট্রি নয়। আমরা দুজনই, না আমি বলছি দর্শকদের জন্য, আমরা দুজনই মোটামুটি একই সময়ে, যেটাকে আমি বলি ভুল সময় বেড়ে ওঠা প্রজন্ম, যেখানে জনসংখ্যাকে একটা সমস্যা ধরতাম। বাংলাদেশ খুব ছোট ক্ষুদ্র রাষ্ট্র। বাংলাদেশ অবশ্যই কাগজে কলমে এবং ইন ট্রু সেন্স আমাদের কারো এক জোড়া জুতা যাদের ছিল, উই ওয়ার ওয়েল অফ। খালি পায়ে স্কুলে বা কোথাও যেখানে ম্যান্ডেটরি ছিল পায়ে একটা জুতা বা স্যান্ডেল পরা, বাকি সময় খালি পায়ে ঘুরে বেরিয়েছে। তো আমাদের মাথার মধ্যে এখন এটা রয়ে গেছে। কিন্তু এই যে জার্নির পরে আমার এক জোড়ার বদলে 5 জোড়া বা 10 জোড়া জুতা হয়েছে বা জামা কাপড় হয়েছে, সেটার মাঝে তো আরও অনেক গল্প, অনেক স্যাক্রিফাইস আছে। কিন্তু সত্যিকার অর্থেই বাংলাদেশ একটা গুরুত্বপূর্ণ রাষ্ট্র। আজকের বাংলাদেশ পৃথিবীর
35 বা 34তম বৃহত্তম অর্থনীতির রাষ্ট্র। এর আগে আছে মালয়েশিয়া, তারপরে আছে সিঙ্গাপুর। মানে কোথায় চলে এসেছি আমরা, যে লি কুয়ান ইউর সিঙ্গাপুর, যে মাহাথিরের মালয়েশিয়া আমরা ছোটোবেলায় স্বপ্ন দেখতাম, সেটাকে আমরা ছাড়িয়ে যাওয়ার থ্রেশহোল্ডে চলে এসেছি। এবং বাংলাদেশ 2032 সালের মধ্যে পৃথিবীর 23তম অর্থনীতির রাষ্ট্রে পরিণত হবে, যেটা আজকে থেকে মাত্র আর 8 বছর, এই সরকারের মেয়াদের পরবর্তী দ্বিতীয় তৃতীয় বছর নাগাদই। আরেকটি হলো নিউক্লিয়ার পাওয়ার। এই যে বাংলাদেশের অ্যাবিলিটিটাকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য, এটার জন্য প্রায় যে 70-এর অধিক কমপ্লায়েন্স করতে হয়, যোগ্যতা অর্জন করতে হয়, যেটার এখন প্রায় শেষ, উদ্বোধন এবছরের শেষে হওয়া কথা। 600 1200 বা 1200 মেগাওয়াটের, 2600 মেগাওয়াটের, 1300 করে দুটো। এটি মাত্র পৃথিবীর 30-35টি দেশ করতে পেরেছে। এবং আমাকে একটি এশিয়ার একটি শক্তিশালী এবং বৃহৎ এবং আধুনিক রাষ্ট্রের অ্যাম্বাসেডর বলেছেন যে, এক্সেলেন্সি, হ্যাভ ইউ এভার রিয়েলাইজড, এবং আই ডু নট সি ইউ আর মানে ইংরেজিতে বা তার ভাষায় বলছিলেন, যেটা বাংলা করলে, যে বাংলাদেশ যে কোন ক্লাবে ঢুকে গেছে, যে ক্লাবে পৃথিবীর প্রায় 200 রাষ্ট্র, 194 আনরিকগনাইজ আরও আছে ইন দ্য প্রসেস, তার মধ্যে মাত্র 35টি রাষ্ট্র এই এলিট ক্লাবের মেম্বার হয়ে গেছে। তো বাংলাদেশ ক্ষুদ্র তো নয়, এটা আপনার জন্য তো নয়, এটা দর্শকদের জন্য মনে করি দাও। দেখেন, রোম স্ট্যাচু, মানবাধিকারের সেটা তো অনেক ওয়াইড। সকলের জন্য গৃহ নির্মাণ, সকলের বাড়িতে বিদ্যুৎ। 2008 সালের নির্বাচনে বলা হলো, 2012-তে আওয়ামী লীগের ম্যানিফেস্টোে বলা আছে 2012 সালে গিয়ে 100% শিশু প্রাথমিক শিক্ষায় এনরোল করবে। তারপরে প্রাথমিকে 5th ইয়ারের পরে গিয়ে একটা ঝরে পড়ে, ক্লাস 8-এর দিকে গিয়ে ঝরে পড়ে, কারণ এসএসসি যারা দেওয়ার ক্ষমতা নেই বা পড়তে চায় না, তারা আর ফর্ম ফিল আপ, ওই যে 9-এ গিয়ে রেজিস্ট্রেশনটা করে না। তারপরে ইন্টারমিডিয়েটে গিয়ে, তো এই যে কমে, কিন্তু শিক্ষিতের হার বাড়তে বাড়তে এটা 72% বা এরকম জায়গায় মিড 70s চলে এসছে। তো আমরা এই যে বৃহৎ মানবাধিকারের বিষয়গুলি জাতীয় জীবনে যে প্র্যাকটিস, এখানে আরও অনেক লম্বা জিনিস আছে, সময়ের স্বল্পতা আছে, কিন্তু বাংলাদেশের সাকসেসফুল ডেলিবারেশন প্র্যাকটিস ডিসপাইট 1, রিসোর্স কনস্ট্রেন্ট, সম্পদের সীমাবদ্ধতা, 2, ডোমেস্টিক চ্যালেঞ্জেস, মানে যার মধ্যে মানে রিলিজিয়াস ফান্ডামেন্টালিজম থাকতে পারে, যার মধ্যে পলিটিক্যাল ইনস্টেবিলিটি থাকতে পারে। এই সব কিছুর পরেও বাংলাদেশের এই বৃহৎ জাহাজটি যে একটা রাফ সি, মানে উত্তাল সাগরের মধ্যে দিয়ে যেভাবে বঙ্গবন্ধু কন্যা এগিয়ে নিয়ে গেছেন, আজকে তো আওয়ামী লীগের প্ল্যাটিনাম জুবিলির উপলক্ষে আয়োজনটি আপনাদের সাথে কথা বলার সুযোগ, এবং পাঠকদের বা দর্শকদের উদ্দেশ্যে, যে আওয়ামী লীগই এই কাজটি করতে পেরেছে বা করে যাচ্ছে। অথবা আপনি যদি খুবই ক্রিটিক্যাল হতে চান, আপনাকে এইটুকু মানতে হবে যে আওয়ামী লীগই চেষ্টাটা করে যাচ্ছে। এবং এখানে মানে যখন ফলাফল নিয়ে আপনি 10-এ 8 দেবেন, বা কেউ বলে না আপনি 4 পেয়েছেন, ভালো করেননি, সেটা ঠিক আছে, আর্গু করা গেল। কিন্তু আওয়ামী লীগ যে এফোর্টসটা দিয়ে যাচ্ছে এবং খুব ম্যাথডিক্যালি দিয়ে যাচ্ছে। আপনি একটা জিনিস চিন্তা করেন, একটু অন্য প্রসঙ্গ হলেও, আজকে থেকে 3 বছর আগেও আমরা ভাবিনি যে ঢাকার ট্রাফিক কোনো দিন একটু বেটার হতে পারে। একটা দুটো নয়, এই প্রকল্প মেট্রো রেল 6 ভাগের 1 ভাগ বাস্তবায়ন হয়েছে। এলিভেটেড এক্সপ্রেসওয়ে 45% ইমপ্লিমেন্ট হয়েছে। তারই যে ইম্প্যাক্ট, তার সাথে নিচের রাস্তাগুলি, এবং ঢাকাবাসী, মানে আমিও তো 88 সাল থেকে ঢাকায় থাকি, আমি কোনোদিন ভাবতে পারিনি যে এই পয়েন্ট A to B বা B to C বা D by A to Z এই সময়ের মধ্যে যেতে পারবো। আমি সেদিন বিইউপির সিনেট মিটিং থেকে শুরু করে এদিকে আসতে, মানে ইন কাইন্ড অফ নো টাইম। আমরা আগে যে কোনো জায়গায় গেলে 1-2 ঘন্টার নিচে কোনো পরিকল্পনা করতাম না। এখন 1 ঘন্টা কোনো পয়েন্ট নেই, A to Z 1 ঘন্টা নেই ঢাকা শহরের মধ্যে। কিন্তু যাই, তো এটা এবং অল আদার থিংস, এটাও হচ্ছে, উপরে ওগুলি হচ্ছে, নিচে ওইগুলি হচ্ছে। উপরেরটা বলতে গেলে যদি আন্তর্জাতিক বিষয়টাকে বোঝায়, নিচে মানে দেশের অভ্যন্তরে। তো এই কারণে বাংলাদেশ জাতিসংঘের প্রতিটি সংস্থায় খুবই গুরুত্বপূর্ণ সদস্য। আপনি পররাষ্ট্র দপ্তরের ডিপ্লোম্যাটিক বিট করতে গিয়ে দেখেছেন, ইটস ভেরি রেয়ার যে বাংলাদেশ ইজ লুজিং অ্যান ইন্টারন্যাশনাল ইলেকশন। অতি সম্প্রতি আমরা ইকোসকে, আইএলওর গভর্নিং কাউন্সিলে এবং ইউএনের সেকেন্ড কমিটির চেয়ারম্যান হয়েছি। এবং এখন আর এটা আমরা সেলিব্রেট করি না, এখন এটা নিউজ ওর দিয়েও মনে করেন অনেকে এটি বলতে। কারণ মানে
জিততে জিততে রুটিন হয়ে গেছে। 14 সালে বাংলাদেশ প্রায় 13টি বা 14টি আন্তর্জাতিক নির্বাচনে প্রতিটিতে বিজয়ী হয়েছিল। সেখানে কি ছিল? দুটো খুবই আইপিইউ, ইন্টারন্যাশনাল পার্লামেন্টারি ইউনিয়ন, সিপিএ, কনভেন্ট পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন, এবং সেই সাথে এটাও ছিল আপনার জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের মেম্বারশিপ। ইভেন গত বছর যে নির্বাচনে আমরা জিতলাম, এবং আমি দেশের নাম উল্লেখ না করে বলি, বাংলাদেশ 155টি ভোট পেয়েছিল, হায়েস্ট ইন দ্য রিজন, বাই ফার দ্য হায়েস্ট। এবং অন্যান্য গ্রুপেও এই নির্বাচনটি বিজয়ী হতে গেলে 120-25টা ভোটে, অনেক সময় খুব কম্পিটিশনে একটা ভোটে, ক্রিকেটের ওই শেষ বলে নেপালের সাউথ আফ্রিকার কাছে হেরে যাওয়ার মতো। তো সেখানে, বা বাংলাদেশের 4 রানে হেরে যাওয়ার, সেখানে যারা আমাদেরকে দীক্ষা দেওয়ার চেষ্টা করে বা বলে, আমি সমালোচনা করতে যাচ্ছি না, আজকে বলুক, আমরাও শুনবো, যতক্ষণ ধৈর্য থাকে আমরাও করার চেষ্টা করব, পরামর্শ নিব। কিন্তু এই রাষ্ট্রগুলি কেউই বাংলাদেশের ধারে কাছে ভোট পেয়ে কখনো ইউএন হিউম্যান রাইটস কাউন্সিলের নির্বাচনে বিজয়ী হয়নি। আপনি গো অ্যান্ড সার্চ দ্য রেকর্ড। আমরা কমফোর্টেবলি হয়েছি, এবং এই রাষ্ট্রগুলি বাংলাদেশের কাছে এসে বাংলাদেশের ভোটটা নেওয়ার জন্য দেন দরবার করে 1 ভোটের মার্জিনে বিজয়ী হয়েছে। আমি গবেষণা করলে পেয়ে যাবেন সবচেয়ে বেশি লাউড যে দেশটি, সেই দেশটির ক্ষেত্রে গতবার সেই ঘটনাটি ঘটেছে। তো এই রেফারেন্সটা এই কারণে আনলাম যে বাংলাদেশের এই হোলসাম ডেভেলপমেন্টাল প্ল্যান, যার মধ্যে ওই আন্তর্জাতিক আইনগুলি, ডোমেস্টিক ভার্সনগুলি বঙ্গবন্ধু করে দিয়ে গেছেন, তার কন্যা এই শত প্রতিকূলতা সত্ত্বেও যে ভেরি লার্জ শিপ ইন এ ভেরি রাফ ওয়াটার সেল করছেন সাকসেসফুলি উইদাউট কজিং টু মাচ অফ বাম্পস অ্যান্ড সি সিকনেস। কিন্তু এইগুলি আমাদেরকে একটা গ্রহণযোগ্যতা দিয়েছে যে বাংলাদেশ পারে। আমি একটা ছোটো এক্সাম্পল বলি আবারও, সেটি হলো যে ডিএফআইডি, একটু এক্সপোজই করে ফেলছি, নেম বলাটা ঠিক না, তারা অবশ্যই খুব ভালো কাজ করেছেন, বাংলাদেশ বেনিফিশিয়ারি এটির। তো তাদের একজন প্রাক্তন একজন মন্ত্রী পর্যায়ের, যিনি একজন মন্ত্রী থাকেন দপ্তরের, তাদের দপ্তর তো এখানে আছেন, এমনকি হাইকমিশনার যিনি আছেন তিনি একসময় ডেভিডে কাজ করেছেন স্যার। তো তাদের একজন মন্ত্রীকে আমি একসময় জিজ্ঞেস করেছিলাম, বিকজ হি ওয়াজ প্রেজিং বাংলাদেশ হেভিলি লাইক এনিথিং, যে এখানে ইনভেস্ট করলে এটার রেজাল্ট পাওয়া যায়। প্রজেক্ট 3 বছরের, ইম্প্যাক্ট পেতে পেতে হয়তো 5 বছর 10 বছর এটা ব্লুম করে আরও পরে। আমি জিজ্ঞেস করেছিলাম যে হোয়াটস ইউর এক্সপিরিয়েন্স ইন আফ্রিকা। খুব হতাশাব্যঞ্জক উত্তর, আমরাও চাই আফ্রিকা অ্যাজ এ রিজিয়ন। ওই যে 55 বান্দুং কনফারেন্স দিয়ে শুরু করেছিলাম, তখন পৃথিবীতে নতুন কিছু রাষ্ট্র ইমার্জ করছিল, মানে রাষ্ট্রের গোড়াপত্তন হচ্ছিল বা স্বাধীন হচ্ছিল। এটা কন্টিনিউ করেছে 73-74, এবং 70-71 সালে বাংলাদেশ ওয়াজ, অ্যান্ড বঙ্গবন্ধুর বাংলাদেশ ওয়াজ ইন দ্য সেন্টার অফ ওয়ার্ল্ড পলিটিক্স অলসো, যার কারণে আমরা পৃথিবীতে ভেরি অডস, মেনি অডস, সেখানে একটা ইউনিক, যেটা আমার একটা ফেভারিট কোট, এটা বলতেই হবে, একটু অন্যদিকে সরে গেলাম যদিও, প্লিজ হেল্প মি টু গেট ব্যাক ইন টু দ্য ট্র্যাক। সেটি হলো যে পৃথিবীতে একটি সময় মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীন এক জায়গায় হয়ে একটা দেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল, দ্যাটস বাংলাদেশ। তো আমরা সেই অর্ডও ওভারকাম করেছি, ডিফেন্ড করেছি। তো ওই যে আপনি যে লাইনটি কোট করলেন, যে ভবিষ্যতে সেই দেশ যারা এখন আজকে বন্ধু নয়, সে ভবিষ্যতে বন্ধুভাবাপন্ন হতে পারে। তো সেই জায়গায় আমার আরেকটি দেশের নাম বলা আছে, এটা বলেই ফেললাম, আর বলছি না, রিপিট করতে চাই না, যে আমরা আমাদের এই ফ্রেন্ডশিপ টু অল ম্যালাইজ টু নান, এই পলিসিটাকে ধরে রাখা ইজ ভেরি ডিফিকাল্ট, কিন্তু আমরা সাকসেসফুলি করছি। এবং ওই যে প্রশ্নটা বললেন, এটার উত্তরটা দিয়ে ফেলেছি, আবার বলে শেষ করে দিই এই প্রসঙ্গে। সেটি হলো সাকসেসফুল ডেলিবারেশন অ্যান্ড ইমপ্লিমেন্টেশন অফ দোজ পলিসিজ, ডোমেস্টিক অ্যান্ড ইন্টারন্যাশনাল, হ্যাজ অ্যাট্রাক্টেড মেনি ফরেন ফ্রেন্ডস। এবং বাংলাদেশে একসময় এই যে গবেষণাগুলি হতো, যে বেনিফিটসগুলি হয়েছে, বাংলাদেশের গবেষণার গল্পটি বিশ্বব্যাংকের মিগা বলেন, বিশ্বব্যাংক বলেন, IMF বলেন, তারা অন্যান্য জায়গায় রেপ্লিকেট করার চেষ্টা করছেন। আই উইশ দে হ্যাড এ লিডারশিপ লাইক বঙ্গবন্ধু, আই উইশ দে ক্যান ফাইন্ড এ লিডারশিপ লাইক শেখ হাসিনা, অর অ্যাটলিস্ট দে ক্যান ফাইন্ড এ পলিটিক্যাল পার্টি লাইক আওয়ামী লীগ। এখানে খুব সুন্দরভাবে আপনি ব্যাখ্যা করেছেন যে বাংলাদেশ ইজ এ রেসপন্সিবল স্টেট। এরা শুধু বলেই না, এরা কাজেও করে দেখায়। ইন্টারন্যাশনাল অনেক অব্লিগেশন থাকে, এবং ইন্টারন্যাশনাল অব্লিগেশন অনেক দেশই মেনে নেয় না। যেমন আমি খুব একটা এক্সাম্পল দিতেই পারি, যখন সিরিয়া ক্রাইসিস হলো, যখন অবৈধ অভিবাসী বলে যারা সিরিয়ানরা
ইউরোপে ঢুকলো, তখন তো কোনো একটা পার্টিকুলার দেশ ট্যাঙ্ক রোল করেছিল তাদের বর্ডারে, যাতে করে সিরিয়ানরা ঢুকতে না পারে। তো সেই জায়গায় তো আমরা রোহিঙ্গাদেরকে ওয়েলকাম করেছি, ইভেন দো উই আর নট পার্টি টু 51 কনভেনশন। তো সেক্ষেত্রে আমাদের যে রেসপন্সিবল রোল ইন ইমপ্লিমেন্টিং ইন্টারন্যাশনাল কনভেনশন, সেটাকেই রিকগনিশন আমরা দেখতে পেলাম যে হিউম্যান রাইটস কাউন্সিলে এত ভোট পাওয়া বা বিভিন্ন দেশ থেকে। এখানে এই একটা জিনিস আমাদের কাছে চলেই আসে যে হিউম্যান ফরেন ডিপ্লোমেসি বা মানবিক পররাষ্ট্রনীতি। আমরা যেটা দেখলাম যে আমাদের সক্ষমতার যতটুকু আছে তার ম্যাক্সিমাম আমরা করার চেষ্টা করি। সেটা নেপালে আর্থকোয়েকের পরে, ভূমিকম্পের পরে আমাদের বিভিন্ন ধরনের সহায়তা দেওয়া যেটা হোক, বা আমরা ত্রাণ সহায়তা বলতে চাই না, সহায়তা দেওয়া হোক, বা ইভেন মালদ্বীপে কোভিড পিরিয়ডে আমরা আমাদের মেডিকেল টিম পাঠিয়ে দিলাম যাতে করে অ্যাডমিনিস্টার দ্য হোল ভ্যাকসিন প্রসেস। এবং টার্কিতেও বা জাপানেও আমরা যখনই যতটুকু আমাদের সামর্থ্য রয়েছে আমরা কিন্তু এগিয়ে গিয়েছি। এই যে হিউম্যান ফরেন পলিসিটা ইন ডিজাস্টার রেসপন্সই হোক বা এনি আদার রেসপন্স, ইভেন আমরা গাজাতেও যেভাবে চলছে সেখানেও আমরা সহায়তার হাত বাড়িয়ে দিয়েছি, কোনো কিছুতে আমরা পিছপা হচ্ছি না। এই হিউম্যান ফরেন ডিপ্লোমেসিটাকে আপনি কিভাবে দেখেন? এগেইন বঙ্গবন্ধুর আত্মজীবনী যদি পড়ে থাকি, বা দর্শক যারা পড়েছেন, আপনি পড়েছেন নিশ্চয়ই, যে তরুণ ছাত্র বঙ্গবন্ধু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে যে মনান্তর, যে সীমাহীন দুর্ভিক্ষ, এবং ইট লাস্টেড কোয়াইট এ ফিউ ইয়ার্স। আপনার সেলিব্রিটি প্রাইম মিনিস্টার অফ দ্য ইউনাইটেড কিংডম, ব্রিটিশ বন্ধুদেরকে আমি খুব একটু বাঁকাভাবেই বলি যে স্যার উইনস্টন চার্চিল ইজ এ কমপ্লিটলি ডিফারেন্ট পারসেপশন অ্যান্ড রিয়েল ক্যারেক্টার ইন বাংলাদেশ বাই দিস পার্ট অফ দ্য ওয়ার্ল্ড। যে তার কারণেই জয়নুল আবেদিনের সেই চিত্রকর্ম, ওগুলি তো চিত্রকর্মের সাবজেক্ট নয়, সবচেয়ে বড় জিনিস হলো যে দ্য লাইভস দ্যাট উই লস্ট। তো বঙ্গবন্ধু, কাটিং দ্য লং স্টোরি শর্ট, বঙ্গবন্ধুর আত্মজীবনীতে সেখানে বলা আছে যে ওটা তো ইম্প্যাক্ট রয়েই গেছে। আমি লালমনিরহাটে বেড়ে ওঠা, সেখানে একটি দুটি জেনারেশন অপুষ্টিতে ভুগলে পরবর্তী জেনারেশন আয়োডিনের অভাব, গোদ রোগ, গলগণ্ড রোগ, আর যে কারণে উত্তরবঙ্গের মানুষকে আপ আনটিল রিসেন্টলিও বিভিন্ন নামে একটা লিমিটেশন ছিল। আপনিও দেখবেন, সত্যিকার অর্থে দেখবেন যে বাংলাদেশের কম্পিটিটিভ এক্সামসগুলিতে তারা ভালো করতে পারতেন না। এখন পরিবর্তন হচ্ছে, গ্যাপটা কমছে, কমিউনিকেশন হচ্ছে, যাক ওটা আরেকটা চ্যাপ্টার। বঙ্গবন্ধু একজন ছাত্র হিসাবে খালি হাতে যখন রায়টসগুলি হলো 15ই আগস্ট 47-এর পরে, তিনি 16ই আগস্ট পাকিস্তানের 15 তারিখে ভারত, 16 তারিখে পাকিস্তান, ডেটটাকে জাস্ট আলাদা করার জন্য। তো উনি কিন্তু ছুটে গেলেন, উনি শুধু কলকাতার মধ্যে সীমাবদ্ধ থাকলেন না, তিনি ভারতের বিভিন্ন জায়গায় গিয়ে কিন্তু ত্রাণ, তার মানে কি আমি যেটা বলার চেষ্টা করছি, বঙ্গবন্ধুর অ্যাবিলিটি ছিল না, কিন্তু তার ইচ্ছা শক্তি ছিল, তার মানুষের প্রতি ভালোবাসা ছিল, মানবতা ছিল। দ্যাট ইন্সপায়ার্ড এবং দ্যাট মেড ইট পসিবল। উনি কালেক্ট করেছেন, যেখান থেকে পারেন কালেক্ট করেছেন, যেখানে গেছেন নিয়ে জীবনের ঝুঁকি নিয়ে লাঠি পর্যন্ত ধরেছেন রায়ট থামাতে গিয়ে। সেটা তো ছোট্ট অবস্থায় গোপালগঞ্জও দেখেছি, মারামারি থামাতে গিয়ে গেলে লাঠি ধরতে হয়। এটা কিন্তু একটা, এটা তো মানে সামরিক বাহিনীরও একটা ফিলোসফি, তো যে you need to go into war to maintain peace at times. তো ওইরকম আর কি, যে ওটা ইন্ডিভিজুয়াল ওয়ার ধরি যদি, তো সেটা ন্যাশনাল পলিসিতে ট্রান্সেন্ড করা। আপনি বেশ কিছু এক্সাম্পল দিলেন আপনার প্রশ্নে, গাজা, সিরিয়া, সেই আমি তো আরও এক্সট্রিম এক্সাম্পল, স্মল ইনিশিয়েটিভ। মার্কিন যুক্তরাষ্ট্রের একেবারে নেবারহুডে পৃথিবীর এখন এই মুহূর্তের ভেরি আনফর্চুনেট দেশ বলবো, অভাগা বলবো, হেইতির ইতিহাস আমি এটার সাথে গেলাম না। কলোনিয়াল পাওয়ার, তারা ছেড়ে যাওয়ার পরেও 100 বছর তাদেরকে ট্যাক্স দিতে হবে, এই চুক্তিটা এখনও হেইতির মানুষ যা ইনকাম করে সেই কলোনিয়াল পাওয়ার নিয়ে যায় এখনও পর্যন্ত ট্যাক্স আকারে। এবং মার্কিন যুক্তরাষ্ট্র হ্যাড টু ইন্টারভিন বিকজ তাদের বিজনেস ইন্টারেস্টগুলি ক্ষতিগ্রস্ত হচ্ছিল। পরবর্তীতে তো ইটস নোওয়্যার, অ্যাবসলিউটলি নোওয়্যার। সেই হেইতিতেও একজন নারীর নেতৃত্বে আমরা মেডিকেল টিম পাঠিয়েছি, বাংলাদেশ সেনাবাহিনীর একজন লেডি অফিসারের নেতৃত্বে হেইতিতে, যে কয়েক দফা ভূমিকম্প হলো, আর এখন তো যুদ্ধ বিগ্রহে তো একাকার অবস্থা। তো 2024 সালে এসেও পৃথিবীর এরকম শক্তিশালী ক্ষমতাধর রাষ্ট্রগুলির পাশে এরকম ফেইল্ড স্টেট থাকবে, এটা কিন্তু মেনে নেওয়া যায় না, এটা কোনো লজিকেই আসে না। কিন্তু আপনি ইফ ইউ ওয়ান্ট টু ফিক্স ইট অ্যাজ এ স্ট্রং মেম্বার অফ দ্য কমিউনিটি, ইউ শুড বি এবল টু ফিক্স ইট। সো হোয়াই দে আর নট ফিক্সিং ইট? তো
তো যাই হোক, ওটা অন্য প্রসঙ্গে চলে যাবো ওটা বলতে গেলে। তো আমরা কিন্তু একেবারে ওইরকম ঝঞ্ঝা বিক্ষুব্ধ ঝুঁকিপূর্ণ এলাকাতেও গেছি। আমরা আফগানিস্তানে ত্রাণ পাঠিয়েছি প্লেন লোড। ইটস অ্যান অ্যামেজিং ফিট ফর আওয়ার এয়ারফোর্স। আমরা ইউএনের যে ত্রাণ যাবে রাখাইনে, এটা দেওয়ার চ্যানেল ডিসরাপ্টেড বিকজ অফ দ্য ডোমেস্টিক ওয়ার। দে রিচড আউট টু আস, আমাদের নেভি গিয়ে ডেলিভার করে দিয়ে এসছে মিয়ানমারে। দ্য রিস্ক দ্যাট দে হ্যাভ টেকেন, মানবতাই যে সবচেয়ে উপরে, এটা আমরা জাতীয় জীবনে সব জায়গায় প্র্যাকটিস করে, এবং এটার বেনিফিটসও আছে। সেই জায়গাটা হলো যে আওয়ার ডিফেন্স ফোর্সেস বা পুলিশ সহ, নারী পুলিশ সদস্য সহ, তারা পৃথিবীর অনেক রাষ্ট্রে দায়িত্ব পালন করছেন, এবং তারা ভালো ট্রেনিং পাচ্ছেন, রিসোর্সে অ্যাক্সেস পাচ্ছেন। সেই সাথে রাষ্ট্রের এবং তাদের যে অর্থনৈতিক লাভবান হওয়ার বা কম্পেনসেশন, রাদার জিনিসটি কম্পেনসেশনই বলবো, কারণ বেনিনে বিমান দুর্ঘটনায় আমাদের সেনাবাহিনীর 14 জন না 12 জন, 70-এর উপরে মারা গেছে। না এখন আরও বেশি সংখ্যাটি, এখন সংখ্যাটি 163 মতো, 163। সুদানে, দারফুরে, বিভিন্ন জায়গায় তো হয়েছে। তো কিন্তু হ্যাঁ, তো এবং আমরা অন্য আমাদের চেয়ে অনেক ক্ষমতাধর এবং রিসোর্সফুল কান্ট্রির সাথে কম্পিট করে কিন্তু কাকে অ্যাপয়েন্ট করা হবে যোগ্যতার ভিত্তিতে, তো এখানে তো কোনো কোটা নেই। কিন্তু তারপরেও আমরা সবচেয়ে মানে লং স্ট্যান্ডিং টেবিল টপার, সেখানে আমরা দীর্ঘ সময় ধরে, মাঝে মাঝে সংখ্যার ভিত্তিতে 100-200 কমে বাড়ে, কিন্তু আমরা দীর্ঘ সময় ধরে সর্বোচ্চ ট্রুপ কন্ট্রিবিউটিং কান্ট্রি। তো এটা বাংলাদেশ আওয়ামী লীগের মানবতা কেন্দ্রিক একটা পলিসি। এটা শুধু ফরেনের মধ্যে ইনভলভ রাখবো না, যদিও এই কাজটা একটু ফরেন এলিমেন্ট আছে বা পুরোটাই ফরেন এলিমেন্ট, কিন্তু নীতিমালা সেই 70-এর ইলেকশন ম্যানিফেস্ট বলেন, আর এই 2024-এর 7ই জানুয়ারি ইলেকশন ম্যানিফেস্ট বলেন, বা গতকালকের যদি হয়ে থাকে গতকালকে মন্ত্রিপরিষদের বৈঠক বলেন বা একনেক বৈঠক বলেন, প্রতিটি ক্ষেত্রে বঙ্গবন্ধু কন্যা এই জিনিসটি আমলে নিয়েছেন যে সাধারণ মানুষ কিভাবে ইম্প্যাক্টেড হবেন এটিতে, এবং এই কারণেই আমাদের এই সাকসেস আন্তর্জাতিক অঙ্গনে। এটা দিয়ে শেষ করব, একটু ক্রিটিক্যাল এবং ফুল পার্ট অফ ডিপ্লোমেসি। আমরা যেটা দেখি যে ইটস নট আ সিক্রেট যে আমাদের জিওপলিটিক্যাল যে সিনারিও, সেখানে কিছুটা পাওয়ার কনফ্লিক্ট আছে, পাওয়ার কনফ্লিক্ট বা পাওয়ার টেনশন, পাওয়ার টেনশন বিটুইন চায়না, আমেরিকা, এই যদি রিজিয়নে আসি ইন্ডিয়া, চায়না। তো আমাদেরকে তো নেভিগেট করতে হয়, উই নিড দোজ পাওয়ার্স। এবং আমাদের একটা বড় যেটা রয়েছে যে ফ্রেন্ডশিপ টু অল অ্যালাইজ টু নান, সেটাও আমাদেরকে মেনটেন করতে হয়। এই যে যেটা আপনি বারবার বলছিলেন যে রাফ সিতে নেভিগেট করে বের হয়ে যাওয়া, উই আর ডুইং ইট সাকসেসফুলি ফর দ্য লাস্ট 5 decades অর সো। এখনকার সিচুয়েশন ইজ কমপ্লিটলি ডিফারেন্ট। আগের যে কোনো সময়ের থেকে এই সিচুয়েশনটাকে মেলানো যাবে না। এখন একটা বড় ধরনের শিফট বা বড় ধরনের পরিবর্তনের একটা জিনিস যেটা রয়েছে, এই রাফ ওয়েদারেও বা এই রাফ সিতেও আওয়ামী লীগ গভর্নমেন্ট ইজ, আই উড নট সে স্মুথলি, বা এটা আমার বলার ইয়া রাখে না, বাট সোফার আমরা দেখছি যে কোনো ধরনের কোনো বড় ধরনের পরিবর্তন বা বড় ধরনের ধাক্কা ছাড়াই আমরা কিন্তু মোরলেস স্মুথ সেলই বলবো। এইটা কিভাবে সম্ভব, এই ক্রিটিক্যাল ব্যালেন্সিংটা কিভাবে করছে? ধন্যবাদ। এটা অফকোর্স খুব ডেলিকেট এবং খুবই খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু আপনি বলেছেন 50 বছর, আমি ওখানে হামলি ডেফার করব, কারণ বাংলাদেশ ওয়েন্ট রিভার্স। বাংলাদেশে এই রিজিয়নের শীর্ষ সন্ত্রাসী গোষ্ঠীগুলির হেডকোয়ার্টারে রূপান্তরিত হয়েছিল বিএনপি জামাত জোট সরকারের সময়। বাংলাদেশে উলফা নেতা ঢাকা শহরে মুসলিম নাম নিয়ে কাউন্সিলর নির্বাচিত হয়েছিল। তারা বাংলাদেশ থেকে পাকিস্তানে গিয়ে আইএসের সাথে বৈঠক করে এসেছে। হাজার হাজার ট্রাকের মধ্যে মাত্র 10টি ট্রাক এক্সপোজড হয়ে গিয়েছিল বলে ধরা পড়েছিল। বগুড়ায় ট্রাক লোড অফ অ্যামুনিশন, এক ট্রাক ভর্তি অ্যামুনিশন, মানে জাস্ট দ্য ইমাজিন দ্য শিয়ার ভলিউম অফ দ্য নাম্বার অ্যান্ড how many people can get killed or hurt at least using those bullets. সেই সময়ে তো এই খবর আমাদের জনগণের সকলের কাছে না থাকলেও আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থাগুলির কাছে চাপা থাকেনি, এবং সেই দেশের ক্যাপিটালগুলি এটাকে কীভাবে ইন্টারপ্রেট করেছেন। দ্য ভেরি ফ্যাক্ট দ্যাট জিয়াউর রহমান অ্যাপয়েন্টেড all the killers plus couple of others in foreign missions abroad, সেই সব দেশে জাতির পিতাকে হত্যা করে এসেছে
তার সাথে আরেক দেশের ডিপ্লোম্যাট মিটিং করছেন, সে বৈঠকের খাতিরে, ভদ্রতার খাতিরে বৈঠক অ্যাপয়েন্টমেন্ট তারা করবেন, কিন্তু হাউ দে আর ইভ্যালুয়েটিং দ্য এন্টায়ার সিচুয়েশন এবং হাউ মাচ ট্রাস্ট হি ক্যান হ্যাভ অন দ্যাট কিলার, সেলফ কনফেসড কিলার, তারা তো ধ্বংস করে দিয়েছিল স্ট্রাকচারটি। তো উই হ্যাড টু রিবিল্ডের টাইমটুকু ছিল 96, মানে পলিটিক্যাল প্রিপারেশন আওয়ামী লীগের ছিল বঙ্গবন্ধু কন্যার মে মাসের 81 মেতে ফিরে এসে 96 নির্বাচনে আগ দিন পর্যন্ত 96, আর সেটা গেল ভিতরের কাঠামো, আওয়ামী লীগের কাঠামো পুনর্গঠিত করা, মানুষকে আবার একত্রিত করা, আর 96-2000-কে সরকারের প্রিপারেটরি টাইম, এবং তো তার মধ্যেও অনেক সাকসেসফুল আছে, সিএইচটি আছে, আপনার গঙ্গা চুক্তি আছে, অনেক কিছু আছে, কালচার অফ পিস স্টেবল করা জাতিসংঘে। আর রিয়েল বেনিফিটস আমরা এক্সপিরিয়েন্স করা শুরু করেছি 2008-এর একেবারে 29শে ডিসেম্বরের নির্বাচনের পরে, আওয়ামী লীগের নেতৃত্বে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা, বিএনপি মাত্র পেল 29টি সিট, তারপরে এটা ধারাবাহিকতা। কিন্তু আপনি যে প্রশ্নটি করেছেন সেখানে ওই যে বঙ্গবন্ধুই তো বলে গেছেন, আমি অবাক হই, আমি চিন্তা করে কোনো তলা খুঁজে পাই না, কুল কিনারা পাই না, যে মানুষটি পাকিস্তানের জেলখানায় 9 মাস, উনি জানেন না ওনার পরিবারের কি খবর। হ্যাঁ, জেলার যখন তাকে নিয়ে গিয়ে একটা সেফ জায়গায় রাখলেন 2-3 দিন, সেখানে উনি হয়তোবা খোঁজ পেলেন, বা ডক্টর কামাল হোসেন এসে কিছু বলেছেন তাকে। কিন্তু এই আনসার্টিনিটির মধ্যে একটা মানুষের যে মানসিক পরিবর্তন হয়, স্বাস্থ্যগত তো আছেই, আপনার সেলের পাশে কবর খোঁড়া হচ্ছে, বিচার চলছে, আপনার কালকে ফাঁসি হয়ে যেতে পারে, এই জায়গা থেকে মৃত্যুর খাদের কিনারা থেকে ফিরে আসছেন যে মানুষটি, তিনি রুম ভর্তি এরকম একটা রুমের মধ্যে আলোর ঝলকানি ফ্ল্যাশ, প্রশ্ন করছে মানুষ যে মার্কিন যুক্তরাষ্ট্র তো আপনাকে সহায়তা করেনি বা বিরোধিতা করেছে, সেখানেও তিনি ধৈর্য ধরে যে উত্তরটি দিয়েছেন যে দ্য পিপল অফ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা সাপোর্টেড। তো মানে উনি কেন এটা বললেন, বা উনি তো অনেক কিছু বলতে পারতেন। আবার কয়েক মাসের পরেই উনি জাতিসংঘের সদস্যপদের পদে আবেদন করে আমরা 2 দফা, এটাও একটা স্টাডি করার বিষয়, এবং চীনের জাতিসংঘের সিকিউরিটি কাউন্সিলের সদস্য প্রাপ্তি বাংলাদেশের স্বাধীনতার কয়েকদিন আগে, অক্টোবরের 1971 অক্টোবরের দিকে, এবং নতুন মেম্বারশিপ পাওয়ার পরেই তারা সিকিউরিটি কাউন্সিলের মেম্বার হয়ে তাদের ফার্স্ট ভিটোটাও বাংলাদেশের বিরুদ্ধে, সেটাকে বঙ্গবন্ধু কন্যা কোন জায়গায় নিয়ে এসছেন সেই সম্পর্কটাকে, এবং আপনি বুঝতে পারেন, দেখতে পারেন যে তারা চেষ্টা করছে টু মেক আপ অল দ্যাট লসেস। আরও যে রক্তের সম্পর্কের বন্ধুত্ব ভারতের সাথে, দে ক্যানট প্রবলি ম্যাচ ইট, কিন্তু দে আর ট্রাইং দেয়ার বেস্ট। এবং আমরাও অবশ্যই উই আর, এই কথাটা আমরা যেমন ভারতের রাজধানী দিল্লিতে গিয়ে বলেছি যে আমরা BRI এর অংশ হয়েছি, আমরা নতুন যে ব্যাংক গঠিত হয়েছে এটার একদম প্রাথমিক পর্যায়ের সদস্য, আমরা এই কারণে হয়েছি এবং বাংলাদেশের এটা প্রয়োজন আছে। আবার একই কথা বেজিংয়ে বসেও আমরা বলে আসতে পারি যে ভারত আমাদের রক্তের বন্ধুত্ব আমাদের দুজনের মধ্যে, এবং এর মধ্যে কোনো কনফ্লিক্ট নেই। আপনিও খুব ভালো মতোই জানেন, বোঝেন যে বাংলাদেশের সাথে ধরেন আমরা 1/10 অফ or for 15% of the population of China or India, পার ক্যাপিটা ইনকাম ভারতের চেয়ে আমাদের এখন বেশি থাকলেও আপনি যদি আমাদের অর্থনীতির আকারকে 14 দিয়ে ভাগ করে যে সাইজে আনবেন, সেক্ষেত্রে চায়নার সাথে আমাদের যে বাইলেটারাল ট্রেড রেশিও অনুযায়ী দেখবেন ইন বিটুইন চায়না অ্যান্ড ইন্ডিয়া বাইলেটারাল ট্রেড আরও অনেক বেশি। সো দে আর ইন বিজনেস। ঠিক একইভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে প্রযোজ্য, দে আর ইন বিজনেস, এবং এটা এই পারস্পরিক নির্ভরশীলতা জায়গাটি থাকা প্রয়োজন। দেয়ার উইল বি টেনশন, কিন্তু একে অপরের স্বার্থেই ওই যে মেনটেন এ মিনিমাম ডিস্টেন্স অ্যান্ড ব্যালেন্স ইন রিলেশনশিপ, এটা তাদের স্বার্থেই তারা করছেন। সেক্ষেত্রে বাংলাদেশ তো মানে অন্য কিছু আদারওয়াইজ চিন্তা করার কোনো প্রয়োজনও নেই, এবং ইটস এসেনশিয়াল ফর আস। উই আর ব্লেসড বাই দ্য ভেরি প্রেজেন্স অফ ইন্ডিয়া ইন আওয়ার নেবারহুড। ফুড সেফটি, সেফটি না, সিকিউরিটির কথা চিন্তা করেন, পৃথিবীর অন্যতম বৃহৎ, ওকে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, ম্যাসিভ এগ্রিকালচারাল ক্যাপাসিটি, কানাডার একটু অতি শীত হওয়ার কারণে, বরফের কারণে কম, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র ওয়ার্ল্ড লার্জেস্ট
ওয়ান অফ দ্য লার্জেস্ট প্রডিউসার্স অফ স্ট্যাপল ফুড। কনজামশনের দিক থেকে ভারত এবং চীনও নাম্বার ওয়ান, মার্কিন যুক্তরাষ্ট্র তো তৃতীয় চতুর্থ, অনেক কিছুতে আমরাও তো তৃতীয় চতুর্থ, শাকসবজি মাছ উৎপাদনে। কিন্তু কনজামশন যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্রের অপেক্ষাকৃত কম, এখানে 140 কোটি, এখানেও 140 কোটি বা 30 কোটি প্রায়, আমাদের 17 কোটি মানুষের জন্য ভারতের মতো একটা রাষ্ট্রের উপস্থিতি আমাদের খাদ্য নিরাপত্তায় প্রচুর। আমি যদি পয়সা দিয়ে কিনতেও চাই, দূর প্রাচ্য থেকে আনতে গেলে আমার 45 দিন সময় লাগবে। কস্ট বাদই দিলাম, অ্যাট এনি প্রাইস, সেম প্রোডাক্ট অ্যাট সেম প্রাইস, অ্যাভেলেবিলিটি চিন্তা করেন। ভারতে পেঁয়াজ বন্ধ 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 বন্ধ, যেদিন নেগোশিয়েট করে খোলা হলো পরের দিনই বাজারে চলে আসতে পারে, বিকজ ইটস লাইক বেশিরভাগ জায়গা থেকেই তো ওই জেলা থেকে ঢাকার যা ডিস্টেন্স তার থেকে নিয়ারেস্ট ভারতের পোর্ট বা বাজারের ডিস্টেন্স অনেক কম। তো এটা একটি। আরেকটি হলো যে চীনের ক্ষেত্রে যে জিনিসটি আমাদেরকে আগ্রহী করে, খুব স্বাভাবিক, দেয়ার ক্যাপাসিটি টু ইমপ্লিমেন্ট প্রজেক্ট, স্ট্রঙ্গার ইকোনমি উইথ প্রবলি লট অফ ক্যাশ। অফকোর্স তারা ফাইন্যান্সে এখন একটু পিছিয়ে পড়ছে বলবো না, তারাও একটু তাদের ডোমেস্টিক চ্যালেঞ্জেস কিছু দেখা দিয়েছে কোভিডের পরে, সব কিছু স্বাভাবিক হয়নি, পপুলেশন কমে যাচ্ছে এবং এটা কন্টিনিউয়াসলি কমতেই থাকবে। ওয়ান চাইল্ড পলিসির কারণে যে ওয়ার্কিং ক্লাস লাগে সেটা কমে যাচ্ছে। তো এই বেনিফিটসটা আবার ভারত পাবে, সেই বার্থ রেট স্টিল হাই, ডেমোক্রেটিক ডিভিডেন্ডটা কন্টিনিউ করবে ভারতের সবচেয়ে বেশি। এই দুটো রাষ্ট্রকে আমাদের প্রয়োজন বাংলাদেশের 17 কোটি মানুষের স্বার্থে। সকলকে এটাও বুঝতে হবে যে তাদের ইন্ডিভিজুয়াল স্বার্থে, সমাজের স্বার্থে, দেশের স্বার্থে এই দুটো রাষ্ট্রের সাথে সুসম্পর্ক বজায় রাখার জন্য একমাত্র আওয়ামী লীগই যে ঝুঁকি নিয়ে চেষ্টাটি করে। কারণ মাননীয় প্রধানমন্ত্রীর এই সফর সেই সফর, এই সফরে গিয়ে কী হচ্ছে, এই সফরে কী হচ্ছে, অনেক কোশ্চেন মার্ক দিয়ে ফেলার চেষ্টা করা হয়, এটাকে অনেক মিস ইন্টারপ্রেট করা হয়। আর মেইন স্ট্রিম মিডিয়ার হাতে তো আর শুধু ইনফরমেশন ডিসেমিনেশনের নিয়ন্ত্রণটি নেই আনফর্চুনেটলি। এই যে আধুনিক এই ডিজিটাল যুগে সবাই সে কিছু সব কিছু, আই ক্যান গো ব্যাক হোম অ্যান্ড অপারেট এ চ্যানেল, জাস্ট মি অ্যান্ড দিস ফোন, এবং আমি যদি কম্প্রোমাইজড হই, কিন্তু দেশের স্বার্থে আওয়ামী লীগ একদিনে গড়ে ওঠেনি 75 বছর, এই কথাটি বলে শেষ করে দিতে চাই যে বঙ্গবন্ধু তার পরিবারের ত্যাগ তো রয়েছেই, কিন্তু তার সাথে হাজার হাজার নেতাকর্মীর ত্যাগ আছে এবং এটার হাজারে সীমাবদ্ধ থাকেনি 71-এ। 30 লক্ষ শহীদ, 3 লক্ষের মা বোনের সম্ভ্রমের বিনিময়ে যে স্বাধীনতা আমরা অর্জন করেছি আওয়ামী লীগের নেতৃত্বে, আওয়ামী লীগের পলিসিগুলি ইমপ্লিমেন্ট করা বা ক্যারি ফরওয়ার্ড করা শুধু আওয়ামী লীগের নেতৃত্বেরই দায়িত্ব, অবশ্যই দায়িত্ব, কিন্তু একার নয়। এখানে বাংলাদেশের 17 কোটি মানুষকেই সংযুক্ত হতে হবে। যত দ্রুত 17 কোটি মানুষ সংযুক্ত হবেন, আমরা তত দ্রুত আমাদের ওই যে আর কোনো গরিবই থাকবে না। মধ্যম আয়ের রাষ্ট্র থেকে উচ্চ আয়ের রাষ্ট্র, সোনার বাংলা, কে না ভালো থাকতে চায়? অন্তত নিজের স্বার্থের কথা চিন্তা করে হলেও আওয়ামী লীগের এই পলিসির সাথে সকলকেই অ্যালাইন্ড হওয়া উচিত। বিশেষ করে অন্যান্য যেসব রাজনৈতিক দল আরও কিছু গোষ্ঠীকে নিয়ন্ত্রণ করেন, মানুষকে নিয়ন্ত্রণ করেন, মুক্তিযুদ্ধের স্পিরিট, ওই 70-এর ইলেকশন ম্যানিফেস্টোর 22টি দফার প্রতিটি দফায় বাংলাদেশের প্রতিটি রাজনৈতিক দল প্র্যাকটিস করা উচিত। ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। এটা অসম্ভব একটা গুরুত্বপূর্ণ বিষয়, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে।